10 বছর পর কলেজের ভালোবাসা রাস্তার ধারে চা বিক্রি করতে দেখা গেল। তারপর যা হল, মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, সকালের কোমল রোদ যখন পুরনো এলাহাবাদ শহরের ব্যস্ত রাস্তায় ছড়িয়ে পড়ত, আশিঘাটের কাছের প্রধান রাস্তায় ভিড়ের মাঝে রাস্তার ধারে একটি ছোট্ট সাধারণ চায়ের দোকান দেখা যেত। টিনের পুরনো ছাদ, কাঠের ভাঙাচোরা বেঞ্চ আর চুলার ওপর অনবরত ফুটতে থাকা কেতলি থেকে ওঠা গরম ভাপ আর চায়ের সুগন্ধ। সেই দোকানের পেছনে দাঁড়িয়েছিল প্রিয়া। সাধারণ রঙিন শাড়িতে জড়ানো, কপালে ছোট্ট টিপ, মুখে জীবনের কঠিন লড়াইয়ের হালকা হালকা রেখা, কিন্তু চোখে এক অটুট দৃঢ়তা আর সারল্যের চমক। তার হাত নিরন্তর ব্যস্ত ছিল, চা ফোটানো, মাটির ভাঁড় সাজানো, গ্রাহকদের হাসি মুখে চা এগিয়ে দেওয়া। ক্লান্ত আঙুলগুলো মেহনতের ভারী বোঝা বয়ে বেড়াচ্ছিল, কিন্তু মুখে আত্মসম্মান আর মর্যাদার ভাব তখনও পুরোপুরি জ্যান্ত এবং মজবুত ছিল। ঠিক সেই সময় রাস্তায় একটি ঝকঝকে সাদা অডি গাড়ি রেড সিগন্যালে এসে থামল। গাড়ির আরামদায়ক কাচের ওপাশে বসেছিল রোহান। আজ সে একজন সফল ও কোটিপতি বিজনেসম্যান হয়ে উঠেছে। লাখ লাখ টাকার বিলাসবহুল গাড়ি আর কোটি কোটি টাকার বড় বিজনেস এম্পায়ারের মালিক। কিন্তু সেই মুহূর্তে তার চোখ গভীর চিন্তা আর পুরনো স্মৃতিতে ডুবেছিল। সে অজান্তেই বাইরের দিকে তাকাল এবং তার নজর ঠিক সেই ছোট্ট চায়ের দোকানের ওপর গিয়ে স্থির হল। প্রিয়াকে দেখা মাত্রই তার বুক হঠাৎ ধক করে উঠল, ঠোঁট কেঁপে উঠল, আর তার মুখ থেকে অজান্তেই নিচু সরে বেরিয়ে এলো, প্রিয়া। সিগন্যাল সবুজ হতেই অন্য সব গাড়ি দ্রুত এগিয়ে গেল, কিন্তু রোহান তার ড্রাইভারকে তক্ষুনি বলল, গাড়ি এখানেই সাইডে দাঁড় করাও। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করল, স্যার, কোনো সমস্যা হয়েছে কি? রোহান দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় বলল, না, কিছু পুরনো স্মৃতি জেগে উঠেছে, 2 মিনিট দাঁড়াতে হবে। গাড়িটি নিরাপদে একপাশে দাঁড়াল এবং রোহান নিচে নামল। দামি ব্র্যান্ডের স্যুট আর চকচকে জুতোয় তার আভিজাত্য স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু মুখ ছিল গভীর উত্তেজনা, অস্থিরতা আর পুরনো স্মৃতির বোঝায় ভরা। তার পা ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে সেই ছোট্ট চায়ের দোকানের দিকে এগোচ্ছিল, যেন বছরের পর বছরের ভারী বোঝা তার পায়ে বাধা রয়েছে। প্রিয়া একজন গ্রাহকের হাতে চা তুলে দিয়ে মাথা তুলল। তার নজর সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির ওপর পড়ল। হাতে ধরা চামচ একদম থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল, মুখ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। বহু বছর পর সামনে সেই চেনা মুখটি ছিল, সেই রোহান। তার ঠোঁট কেঁপে উঠল এবং খুব ধীর আবেগঘন স্বরে তার মুখ থেকে বেরিয়ে এলো, রোহান। রোহান আরও কয়েক পা এগিয়ে এলো। তার চোখে 10 বছরের দীর্ঘ বিচ্ছেদের পুরো জোয়ার যেন উথলে উঠছিল। হ্যাঁ প্রিয়া, আমি কখনো ভাবিনি যে কপাল আমাদের এভাবে আবার মিলিয়ে দেবে। প্রিয়া তার চোখের পাতা নিচু করে ফেলল। তার বুক দ্রুত কাঁপছিল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, চা করে দেব আপনার জন্য। তার গলায় সেই পুরনো সারল্য আর নম্রতা ছিল, কিন্তু ভেতরে লুকিয়ে থাকা গভীর কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। রোহান মাথা নেড়ে সাঁয় দিল। প্রিয়া কেতলি থেকে গরম চা বের করে মাটির ভাঁড়ে ঢেলে তার সামনে রাখল। রোহান কাঁপতে থাকা হাতে ভাঁড়টি ধরল। চায়ের প্রথম চুমুক গলায় যেতেই তার হৃদয়ে ভুলে যাওয়া পুরনো স্মৃতির বান ডাকল। সেই স্মৃতিগুলো যেখানে তার আর প্রিয়ার ভালোবাসার গল্প প্রথমবার শুরু হয়েছিল। এলাহাবাদের বিখ্যাত ইউনিভার্সিটি ক্যাম্পাস, বিশাল আর সবুজ ক্যাম্পাস, বড় বড় লেকচার হল। আর যখন নতুন সেশন শুরু হয়েছিল, নতুন ছাত্রদের ভিড়ে অনেক মুখ ছিল, কিন্তু রোহানের নজর শুধু একজনের ওপর স্থির হয়েছিল, প্রিয়ার ওপর। সে রঙিন সালওয়ার কামিজ পরে হাতে বইয়ের ভারী বোঝা নিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে যাচ্ছিল। কপালে হালকা ঘাম আর মুখের চরম সারল্য। তখনই হঠাৎ তার সব বই মাটিতে ছড়িয়ে পড়ল। আশপাশের ছাত্ররা এগিয়ে যাচ্ছিল, কেউ ফিরে তাকিয়ে সাহায্য করার চেষ্টা করল না। রোহান তখনই সামনে ঝুঁকে বইগুলো তুলল এবং হাসিমুখে বলল, এগুলো আপনার বই না? প্রিয়া লাজুক চোখে তাকাল। তার চোখে দ্বিধা আর কৃতজ্ঞতা ছিল, কিন্তু ঠোঁটে ছিল হালকা হাসি। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, সেই ছোট্ট মুহূর্ত থেকেই রোহানের হৃদয়ে নতুন ও সুন্দর কিছু অঙ্কুরিত হল। ধীরে ধীরে তাদের দেখা হওয়া বাড়তে লাগল। কখনো ইউনিভার্সিটি লাইব্রেরিতে, কখনো লম্বা বারান্দায়, তো কখনো ক্যান্টিনের ভিড়ে। একবার ক্যান্টিনে প্রিয়া একা বসে চা খাচ্ছিল।
সে কাপ তুলতেই দেখল পাশে রোহান আগে থেকেই মুচকি হেসে দাঁড়িয়ে আছে। যদি কিছু মনে না করেন তবে কি সাথে বসতে পারি? রোহান সহজ ও বিনম্রভাবে জিজ্ঞেস করল। প্রিয়া মাথা নিচু করে সম্মতি জানাল এবং ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সেই দিন থেকে দুজনে প্রায়ই একসঙ্গে বসে চা খেতে শুরু করল। প্রিয়া পড়াশোনায় খুব মেধাবী ছিল, কিন্তু মঞ্চে উঠতে খুব ভয় পেত। একবার ইউনিভার্সিটিতে বড় ডিবেট কম্পিটিশন হল, তার নাম দেওয়া হলো, কিন্তু মঞ্চে পা রাখা মাত্রই তার গলা কাঁপতে শুরু করল। দর্শকদের মধ্যে কেউ কেউ হাসাহাসি করছিল। তখনই পেছন থেকে রোহান জোরে তালি বাজিয়ে চিৎকার করে বলল, প্রিয়া, তুমি বলতে পারো, আমার বিশ্বাস আছে তুমি সবার সেরা হবে। সেই উৎসাহমূলক শব্দগুলো প্রিয়ার জন্য জাদুর মতো কাজ করল। সে কাঁপতে থাকা ঠোঁট খুলল এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করল। পুরো দর্শক দল চুপচাপ শুনতে লাগল। তার ভাষণ শেষ হতেই তালি আর করতালিতে পুরো হল মুখরিত হয়ে উঠল। সে কম্পিটিশনে জিতে গেল। মঞ্চ থেকে নামার সময় সে সবার আগে রোহানের দিকে তাকাল। তার চোখে গর্ব আর ভালোবাসা স্পষ্ট ছিল। সেই চাহনি প্রিয়াকে প্রথমবার এই বিশ্বাস জোগাল যে এমন কেউ আছে যে তাকে অন্ধভাবে বিশ্বাস করে। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। এখন তাদের কথা বই আর পড়াশোনা ছাড়িয়ে স্বপ্ন আর ভবিষ্যতের দিকে পৌঁছে গেল। গঙ্গার তীরে লম্বা হাঁটাচালা পড়া তাদের প্রিয় অভ্যেস হয়ে দাঁড়াল। প্রিয়া প্রায়ই জলে পাথর ছুঁড়ত আর জিজ্ঞেস করত, রোহান, তোমার স্বপ্ন কি? 10 বছর পর নিজেকে কোথায় দেখো? রোহান আকাশের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলত, স্বপ্ন তো অনেক বড়, কিন্তু তুমি যদি পাশে থাকো তবে সব স্বপ্ন সত্যি হতে পারে। প্রিয়া হেসে চুপ হয়ে যেত। তার চোখের উজ্জ্বলতা আর লজ্জা অনেক কিছু বলে দিত। ধীরে ধীরে এই গভীর বন্ধুত্ব অকৃত্রিম ভালোবাসায় রূপ নিল। কিন্তু দুজনে কখনো সামনাসামনি মনের কথা বলেনি। তারা শুধু চোখের ভাষায় কথা বলত, হাসির মাধ্যমে অনুভূতি বোঝাত। ক্যাম্পাসের ছায়া, ক্লাসের জানলা আর ক্যান্টিনের গরম চা, সব জায়গায় তাদের নীরব কিন্তু গভীর ভালোবাসার সুবাস ছড়িয়ে থাকত। কিন্তু জীবন সব সময় স্বপ্নের মতো চলে না। রোহানের পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল। বাবা সাফ ও কড়া ভাষায় বলে দিলেন, এখন পড়াশোনা ছেড়ে উপার্জনের সময়, ঘরের দায়িত্ব তোমার। রোহানের মন পুরোপুরি ভেঙে গেল। সে ভালোভাবেই জানত পরিবারের সীমাবদ্ধতার সামনে সে অসহায়। এক সন্ধ্যায় গঙ্গার তীরে যখন সূর্য ধীরে ধীরে ডুবছিল আর ঢেউগুলো শান্ত ছিল, সে প্রিয়াকে শেষবারের মতো বলল, যদি কখনো পরিস্থিতি আমাকে তোমার থেকে দূরে নিয়ে যায় তবে সব সময় মনে রেখো, আমি ফিরে আসবই। প্রিয়ার চোখ তক্ষুনি ভরে এলো। সে প্রথমবার রোহানের হাত শক্ত করে ধরে বলল, কখনো বলো না যে আমাদের পথ আলাদা হতে পারে। আমি অপেক্ষা করব, যতই লম্বা সময় লাগুক না কেন। বাতাস সেই মুহূর্তে ভারী হয়ে গিয়েছিল। গঙ্গার শান্ত ঢেউ যেন তাদের শপথ আর প্রতিজ্ঞাগুলো নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু ভাগ্য এক নির্মম ও কঠোর মোড় নিল। কয়েক মাস পর প্রিয়ার বিয়ে বাড়ির লোকজন গ্রামে ঠিক করে দিল। রোহান অন্য বড় শহরে চলে গিয়েছিল, সংগ্রাম আর নতুন স্বপ্নের সেই কঠিন দুনিয়ায়, যেখানে সম্পর্কের জায়গা নিয়েছিল দায়িত্ব আর বাধ্যবাধকতা। সময় দ্রুত গতিতে ছুটল। দেখতে দেখতে পুরো 10 বছর কেটে গেল। যাই হোক, এখন রোহানের চা শেষ হয়ে গেছে। তার স্বাদ মুখ থেকে নেমে গিয়েছিল এবং তার চোখে গভীর জল জমে গিয়েছিল। সে ধীরে ধীরে চোখ তুলে তাকাল। সামনে সেই প্রিয়াই দাঁড়িয়েছিল, কিন্তু এখন সে কলেজের সেই নিষ্পাপ মেয়ে নয়, বরং রাস্তার ধারে চা বিক্রি করা এক লড়াকু এবং গর্বিত নারী। আর তখনই দোকানের ভেতর থেকে এক মাসুম আর মিষ্টি আওয়াজ এলো, মা। রোহানের বুক ধক করে উঠল। সেই মাসুম আওয়াজ শুনে রোহান যেন একদম পাথর হয়ে গেল। তার কানে মা শব্দটি বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ধীরে ধীরে তার নজর দোকানের ভেতরের ছোট জায়গার দিকে গেল। সেখানে দাঁড়িয়েছিল ৮-৯ বছরের একটি ছোট বাচ্চা, রোগা পাতলা কিন্তু চটপটে শরীর, পরিষ্কার কিন্তু পুরনো জামা, পিঠে স্কুল ব্যাগের বোঝা। তার চোখে ছিল অফুরন্ত সারল্যের চমক, মুখে সেই অমলিন আর মিষ্টি হাসি যা একসময় প্রিয়ার মুখে সবসময় ফুটে থাকত। বাচ্চাটি দৌড়ে প্রিয়ার কাছে এলো এবং তার আঁচল শক্ত করে ধরে বলল, মা, স্কুলের ছুটি হয়ে গেছে, এখন বাড়ি চলো না। রোহানের শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সে কাঁপানো আবেগঘন গলায় জিজ্ঞেস করল, প্রিয়া, এটা তোমার ছেলে? প্রিয়া পরম আদরে ছেলের মাথায় হাত বুলিয়ে খুব ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ,
এটাই আমার পুরো পৃথিবী, আমার সব কিছু। তার চোখ ছলছল করছিল, কিন্তু মুখে আত্মসম্মান আর মায়ের গর্বের ছাপ স্পষ্ট ছিল। রোহানের চোখে 10 বছরের ভালোবাসা, দীর্ঘ বিচ্ছেদ আর এখন গভীর যন্ত্রণা একসাথে উথলে উঠল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর ভাঙা গলায় বলল, কিন্তু প্রিয়া, তোমাকে এই সব কষ্ট একা সহ্য করতে হলো কেন? বিয়ে তো হয়েছিল, তবে এই হাল কেন? প্রিয়া একটি লম্বা আর গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দূরের রাস্তার দিকে চলে গেল, যেন সেখান থেকেই সে তার তিতো জবাবগুলো পাচ্ছিল। বিয়ে হয়েছিল পরিবারের ইচ্ছেতে গ্রামে, কিন্তু স্বামী ছিল মদ আর খারাপ অভ্যেসের দাস। ঘরে শুধু মারপিট, অপমান আর কষ্টই পেয়েছি। অনেক সহ্য করেছি, শুধু এই মাসুম বাচ্চার জন্যে। কিন্তু যখন মনে হলো ওর ছোট্ট জীবনটাও ওই বিষে ডুবে যাবে, তখন আমি সব ছেড়ে শহরে পালিয়ে আসি। দ্বিতীয় বিয়ের সহজ রাস্তা বেছে নিতে পারতাম, কিন্তু আমি চাইনি আমার ছেলে সৎ বাবার তিক্ত ছায়ায় বড় হোক। তাই এই ছোট চুলা, এই ধোঁয়া আর এই কষ্টকেই নিজের ইজ্জত আর স্বাধীনতা বানিয়ে নিয়েছি। রোহানের গলা বুঝে এলো, তার ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে গেল। প্রিয়া, তুমি এই সব কষ্ট একা সহ্য করলে, আর আমি দূরে কোথাও সম্পদা, সাফল্যের পেছনে ছুটলাম। প্রিয়া তার দিকে গভীর নজরে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো অপবাদ ছিল না, শুধু একটি ক্লান্ত কিন্তু সত্য স্বীকারোক্তি ছিল। রোহান, জীবন সবসময় আমাদের স্বপ্ন আর চাহিদার হিসেবে চলে না। আমি যে রাস্তা বেছে নিয়েছি তা শুধু আমার ছেলের খুশি আর ভবিষ্যতের জন্য। আমার কারো সহানুভূতি বা দয়ার প্রয়োজন নেই। আমি শুধু চাই আমার সন্তান ভালোভাবে পড়াশোনা করুক, স্বাবলম্বী হোক এবং কখনো কারো কাছে হাত পাততে না হয়। বাচ্চাটি নিষ্পাপভাবে রোহানের দিকে তাকাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার ছোট চোখে এক না বলা আশা আর কৌতূহল স্পষ্ট ছিল। হয়তো সে অনুভব করতে পেরেছিল যে এই আঙ্কেল তার মায়ের চোখে জল আর হাসি দুটোই আনছে। রোহান নিচু হয়ে বাচ্চার কাছে গেল এবং আদরে তার মাথায় হাত বুলাল। তোমার নাম কি বাবা? আদিত্য। বাচ্চাটি লাজুকভাবে মিষ্টি হাসি দিল। আমি বড় হয়ে বড় ডাক্তার হব, যাতে মাম্মির আর কোনো কষ্ট না হয় এবং উনি আরামে থাকতে পারেন। এ কথা শুনে রোহানের চোখের জলের ধারা বইতে শুরু করল। সে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু আজ আমার মনে হচ্ছে আসল সম্পদ আর আনন্দ তোমার কাছেই আছে। এই ছেলে, যার চোখে বড় স্বপ্ন আর মনে মায়ের জন্য অগাধ ভালোবাসা। প্রিয়া চুপ থাকল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিছু বলতে পারল না। কিছুক্ষণ এক গভীর নীরবতা ছেয়ে থাকল। রাস্তায় গাড়ির শোরগোল, হর্নের আওয়াজ, ভিলের কোলাহল, সবকিছু ফিকে আর দূরের মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবী তাদের জন্য থমকে গিয়েছিল। রোহান ধীরে ধীরে কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, প্রিয়া, তোমাকে একা এই সব দায়িত্ব আর কষ্ট আর বইতে হবে না। তুমি যদি অনুমতি দাও, তবে আমি তোমার আর আদিত্যের জন্য সবকিছু বদলে দিতে পারি। তুমি একা কেন লড়বে? আমি আছি না সবসময় তোমার পাশে। প্রিয়ার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বহু বছর আগে যে আওয়াজকে সে নিজের হৃদয়ে বন্দি করে ফেলেছিল, সেই আওয়াজ আজ আবার তার সামনে প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখ ভরে এলো, ঠোঁট কাঁপল, কিন্তু সে তক্ষুনি নিজেকে সামলে নিল। ধীর গলায় বলল, রোহান, তোমার কথাগুলো খুব মিষ্টি আর সত্যি মনে হচ্ছে, কিন্তু জীবন এত সহজ আর সরল হয় না। আমি শুধু নিজের জন্যে বাঁচছি না, আমার ছেলের পুরো পৃথিবীর জন্যে বাঁচছি। আর তার জন্য আমার ভয় লাগে, যদি সমাজ প্রশ্ন তোলে, যদি একদিন আদিত্য আমাকে জিজ্ঞেস করে যে মা, তুমি কেন আবার বিয়ে করলে, তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে সে সৎ বাবার তিতো ছায়া থেকে পুরোপুরি বাঁচতে পারবে? রোহান তৎক্ষণাৎ দৃঢ়তার সাথে বলল, কিন্তু প্রিয়া, আমি তো ওকে নিজের আসল ছেলে বানাতে চাই, মন থেকে আপন করতে চাই, ওকে নিজের নাম দিয়ে দুনিয়ার সামনে গর্বের সাথে দাঁড় করাতে চাই। এটাকে কি সৎ বাবা বলে? প্রিয়ার চোখের জল গড়িয়ে পড়ল। সে কম্পিত স্বরে বলল, তোমার নিয়তের ওপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু দুনিয়ার নিয়তের ওপর পুরো সন্দেহ আছে। লোক আমার ছেলেকে আঙুল তুলে দেখাবে, টিপ্পনি কাটবে, বলবে যে তার মা শুধু টাকার লোভে কোটিপতিকে বিয়ে করেছে। আমি আমার ছেলের মাসুম নজরে কখনো ছোট হতে চাই না রোহান। আমি চাই সে তার মাকে সবসময় মজবুত আর স্বাবলম্বী দেখুক, সে মা যতই ভেঙে চুরমার হয়ে যাক না কেন। রোহানের বুক যেন চিরে গেল। সে সামনে এগিয়ে গভীর কণ্ঠে বলল, প্রিয়া, তোমার কি সত্যি মনে হয় আমি শুধু আশ্রয় বা দয়া দিতে চাই? না, আমি তোমাকে আর তোমার এই ছোট্ট পৃথিবীকে ফিরে পেতে চাই।
আমি সম্পদ, নাম, খ্যাতি সব পেয়েছি। কিন্তু রাতে যখন একা থাকি তখন শূন্যতা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আর আজ যখন তোমাকে এই অবস্থায় দেখলাম, আদিত্যকে দেখলাম, আমার মনে হলো আমার অপূর্ণ আর খালি জীবন আবার পূর্ণ আর সার্থক হতে পারে। প্রিয়া কাঁপানো হাতে চোখের জল মুছল। তার চোখে সেই পুরনো গভীর ভালোবাসা ফুটে উঠছিল, কিন্তু গলায় জীবনের তিক্ততা মেশানো ছিল। রোহান, তোমার কথা শুনে মন তো মেনে যায়, কিন্তু মস্তিষ্ক আর অভিজ্ঞতা একদম মানে না। আমি সমাজের তিতো আঘাত খেয়েছি, সম্পর্কের গালি আর টিপ্পনি শুনেছি। আমি আমার ছেলেকে আবার সেই নর্দমা আর কষ্টে ঠেলে দিতে পারি না রোহান। যদি আমার জল আমাকে একাই পান করতে হয় তবে করব, কিন্তু আমার বাচ্চার মাসুম হাসি আর ভবিষ্যতে কোনো দাগ লাগতে দেব না। কিছু দীর্ঘ মুহূর্ত দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকল। রাস্তার অনবরত শব্দ, হর্নের আওয়াজ, ভিড়ের কোলাহল সবকিছু যেন ফিকে হয়ে গেছে। আদিত্য মায়ের আঁচল ধরে নিষ্পাপভাবে দুজনকে দেখছিল। সে বড়দের গম্ভীর কথাগুলো বুঝতে পারছিল না। সে ধীরে মায়ের হাত টানল। মাম্মি, এবার বাড়ি চলো না, খিদে পেয়েছে। প্রিয়া তার দিকে আদরে তাকাল এবং তার চুল ঠিক করে দিল। তারপর রোহানের দিকে তাকাল। তোমার কথাগুলো খুব মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়ার মতো রোহান, কিন্তু আমার সত্যিটা খুব তিতো আর কঠিন। হয়তো এই জন্মে আমাদের ভালোবাসা শুরু পুরনো স্মৃতিতেই পূর্ণ আর জীবিত থাকবে। রোহানের চোখ পুরোপুরি ভিজে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলায় আটকে রইল। তার হৃদয়ে একটি ভারী পাথরের মতো বোঝা নেমে এলো। রোহান অনেকক্ষণ চুপচাপ এবং স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। তার চোখে জল ছিল, কিন্তু সেগুলোতে একটি মজবুত জেদ আর দৃঢ় সংকল্প স্পষ্ট ফুটে উঠছিল। সে একটি দীর্ঘ ও গভীর শ্বাস নিল এবং সরাসরি প্রিয়ার চোখে চোখ রেখে বলল, যদি এই জন্মেও আমাদের ভালোবাসা অধুরা থেকে যায়, তবে এই পৃথিবী আমাদের জীবন্ত মেরে ফেলবে। তুমি বলছো সমাজ টিপ্পনি কাটবে আর প্রশ্ন তুলবে, তো আমি চাই সমাজের সামনেই তোমার আর আদিত্যের হাত ধরি, যাতে কেউ আঙুল তোলার সাহস না করে, বরং সবাই দেখুক যে আমি তোমাদের দুজনকে মন থেকে আপন করে নিয়েছি। প্রিয়া একদম চমকে উঠল। রোহান, এই সব এত সহজ আর সরল একদমই নয়। রোহান তার হাতটি ধীরে করে ধরে ফেলল। তার গলায় গভীর স্থিরতা আর সততা ভরা ছিল। সহজ নয় তা আমিও ভালো করেই জানি, কিন্তু যদি আমরা ভয় পাই আর পিছিয়ে আসি, তবে কখনো সত্যিকারের আনন্দ নিয়ে বাঁচতেই পারব না। প্রিয়া, তোমার চোখে আমি সেই পুরনো স্বপ্ন দেখি, যা অপূর্ণ রেখে আমি বছরের পর বছর উদ্দেশ্যহীন আর শূন্য হয়ে ঘুরেছি। আজ যখন ভাগ্য আমাদের এভাবে আবার মিলিয়ে দিয়েছে, তখন আমি আর পিছিয়ে আসব না। আমি তোমাকে আর আদিত্যকে দুনিয়ার সামনে আপন করেই ছাড়ব। ভিড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক তাদের মন দিয়ে দেখছিল। কেউ ফিসফিস করছিল, কেউ হাসছিল। প্রিয়ার মুখ লজ্জা, ভয় আর আবেগে লাল হয়ে গেল। লোকে কি বলবে আর ভাববে রোহান? সে খুব ধীর গলায় জিজ্ঞেস করল। রোহান দৃঢ় ও মজবুত স্বরে বলল, লোকে কালও বলতো, আজকেও বলছে আর কালকেও বলতে থাকবে, কিন্তু আমাদের জীবন তাদের চিন্তা আর কথায় চলবে না। আমি চাই আদিত্য কাল যখন বড় হবে তখন গর্বের সাথে বলতে পারে যে ইনি আমার বাবা, আর তুমি গর্বের সাথে বলতে পারো যে ইনি আমার স্বামী এবং আমার শক্তি। প্রিয়ার চোখ পুরোপুরি ভরে এলো। তার বছরের পর বছরের ভয়, প্রতিজ্ঞা আর সমাজের পরোয়া এক মুহূর্তেই গলতে আর ভাঙতে শুরু করল। সে কম্পিত ঠোঁটে বলল, যদি তোমার সত্যি এত বড় সাহস আর বিশ্বাস থাকে, তবে আমিও আর পিছিয়ে আসব না। কিন্তু মনে রেখো, এটা শুধু আমাদের ভালোবাসার জয় নয়, বরং সম্মান আর সমাজের বিরুদ্ধে লড়াইয়ের জয়ও হবে। রোহান হালকা কিন্তু গভীর হাসি দিল এবং নিজের হাত এগিয়ে দিল। আমি তোমাকে পুরো কথা দিচ্ছি প্রিয়া, এখন আর কোনো বিচ্ছেদ হবে না, কক্ষণও না। প্রিয়া কয়েক মুহূর্ত ইতস্তত করল, কিন্তু তারপর দৃঢ়তার সাথে তার হাতটি ধরে ফেলল। আদিত্য নিষ্পাপভাবে দুজনকে দেখছিল। তার ছোট চোখে খুশির ঝিলিক আর উৎসাহ স্পষ্ট ছিল, যেন সে পুরোপুরি না বুঝেই সব কিছু বুঝে ফেলেছে এবং তার ছোট্ট পরিবারটি এখন পূর্ণ হয়ে গেছে। রাস্তার ধারের সেই ছোট্ট চায়ের দোকানে আশপাশের লোক তালি বাজাতে লাগল। কেউ জোরে বলে উঠল, বাহ, এটাই তো সত্যিকারের ভালোবাসার আসল জয়। বছরের পর বছর বিচ্ছেদে থাকা দুটি মন আবার এক হয়েছিল, আর এবার শুধু নিজেদের জন্যে নয়, বরং সেই ছোট্ট নিষ্পাপ শিশুটির জন্যে, যার চোখে এখন একটি পূর্ণ ও সুখী পরিবার পাওয়ার উজ্জ্বলতা আর আশা পরিষ্কার দেখা যাচ্ছিল।
কখনো কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু তা আপন করে নেওয়ার সাহস তারাই দেখাতে পারে যারা সমাজের পরোয়া আর ভয় থেকে উপরে উঠে সত্য, ভালোবাসা আর দায়িত্বকে বেছে নেয়। প্রিয়া আর রোহান প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের ভালোবাসা শুধু প্রকাশ বা মিলনের নাম নয়, বরং কঠিন সংঘর্ষ, গভীর শ্রদ্ধা আর দায়িত্ব পালনের নামও। বন্ধুরা, আপনাদের হিসেবে কি প্রিয়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল? কোনো নারীর কি শুধু সমাজের ভয় আর টিপ্পনির জন্যে নিজের সুখ আর নতুন শুরু ছেড়ে দেওয়া উচিত, নাকি তারও পুরো অধিকার আছে যে সে নিজের জীবনকে নতুন করে আনন্দ আর ভালোবাসায় সাজাবে? যদি এই হৃদয়স্পর্শী গল্পটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি মন থেকে লাইক করুন, চ্যানেলটি তক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনিও কি মানেন যে আসল আর সত্যিকারের ভালোবাসা কখনো অপূর্ণ থাকা উচিত নয়। দেখা হবে পরবর্তী মন ছুঁয়ে যাওয়া গল্পে। ততক্ষণ পর্যন্ত